আসসালামু আলাইকুম এভরিওয়ান। পরিশেষে তুমি গল্পের শেষ পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। তারপর ট্রেনটি থেমে গেল। তখন আর বুঝতে বাকি রইল না যে আমরা গন্তব্যস্থানে চলে এসেছি। একটু পরে দেখি বৃদ্ধ লোকটি আর তার সাথে মেয়েটি ওরাও কেবিন থেকে বের হলো। ওদের পাশাপাশি আমিও বের হলাম। ট্রেন থেকে নেমে চলে আসতে যাব তখনই মেয়েটি আমার হাত ধরে বলল, এই যে শুনছেন, আপনাকে একটা কথা বলি। তখন আমি বললাম, কিন্তু এভাবে হাত ধরে রেখেছেন কেন? মেয়েটি তখন বলল, ওহ সরি, আমি তো খেয়ালই করিনি। শুনুন না, আপনি আমাদের সাথে চলুন। আমি তো আপনার কথা শুনেছি, আপনি আমাদের সাথেই থাকেন, আপনার কোনো কিছুর কমতি হবে না। আর তাছাড়া আমাদের বাসায় কোনো পুরুষ লোক নেই, আপনি না হয় আমাদের বাসায় চাকরি করেন। তখন আমি বললাম, না না, তার কোনো দরকার নেই, আমি অন্য কোথাও খুঁজে নিব। মেয়েটি যেন আমাকে কত চেনে। সাথে সাথে আমাকে আর কোনো কথা বলতে না দিয়ে মেয়েটি আমার ব্যাগটি নিয়ে নিল আর বলল, আমি আপনার কোনো কথা শুনতে চাই না, চলুন আমার সাথে। তারপর আর কি করার, দেখছি আঙ্কেল আন্টি ওনারাও ভীষণভাবে আমাকে রিকোয়েস্ট করছেন। আবার মনে মনে ভাবছি, আসলেই তো আমারও তো যাওয়ার কোনো জায়গা নেই, কোথায় যাব, কোথায় বা থাকবো। তাই আর কোনো কিছু না ভেবে ওনাদের সাথে চলতে শুরু করলাম। এদিকে সাইমন অনিতা তাদের বাসায় গেল। বাসায় তেমন কেউ নেই, তাই অনিতা ভাবলো আজকে সাইমনকে ডেকে আনি। আর সাইমনের মন তো সেটাই চায়। আসলে সাইমন তো চায় অনিতাকে ব্যবহার করতে। সাইমন তো মনে মনে অনেক খুশি। যখন অনিতাকে ব্যবহার করা শেষ হবে তখনই ওকে ছুঁড়ে ফেলে দিবে, কিন্তু সেটা তো অনিতা জানে না। সন্ধ্যা ঠিক 7টার সময় সাইমন বাড়ির সামনে এসে গাড়ির হর্ন দিতে লাগলো। আর অনিতার রুমে গাড়ির আওয়াজ শুনতে পেয়ে বুঝে গেল যে সাইমন এসেছে। তাই অনিতা দেরি না করে রুম থেকে বের হয়ে দরজা খুলে দিল। দেখলো সাইমন এসে দাঁড়িয়ে আছে। সাইমন বলল, হাই বেবি, দেখেছো আমি এসে পড়েছি তোমাকে আদর করার জন্য। অনিতা বলল, হ্যাঁ জান, আসো। সাইমন সাথে সাথে অনিতাকে বুকে জড়িয়ে নিল আর বলতে শুরু করলো, জান, অনেকদিন তোমাকে আদর করি না। অনিতা বলল, আসলেই তো মাত্র, আদর করার অনেক সময় পাবে, আগে তুমি বসো, আমি তোমাকে নাস্তা দেই, তারপর আমরা একটু কথা বলি। কিন্তু সাইমন বলল, না, তার কোনো দরকার নেই, তুমি রুমে চলো। অনিতার মাথায় তখন ঘুরপাক খাচ্ছে একটা কথা, আসলে সাইমন আমাকে অনেক বেশি আদর করতে চায়, না জানি বিয়ের পরে কি করবে। সাইমন বলল, ওই বেবি, কি ভাবছো তুমি? অনিতা তখন বলল, না না, কিছু ভাবছি না। তারপর অনিতাকে হাত ধরে একটা রুমে নিয়ে গেল। রুমে গিয়ে বেডে অনিতাকে শুইয়ে দিল। অনিতার উপরে ঝাঁপিয়ে পড়বে এমন সময় কলিং বেল বেজে উঠল। অনিতা তো সাথে সাথে ঘাবড়ে গেল, কিন্তু সাইমনের ওইদিকে কোনো খেয়াল নেই। সে অনিতাকে জোর করে আদর করতে লাগলো, কিন্তু অনিতার সাথে সাথে সাইমনকে একটা থাপড় দিয়ে বলল, কি করতেছো এসব? একটু পরেও আদর করতে পারবে, কিন্তু কে আসছে সেটা আগে দেখি। আমার মনে হচ্ছে আব্বু আম্মু চলে এসেছে, কিন্তু এই টাইমে কিভাবে? ওনারা তো আজকে আসার কথা ছিল না। সাইমন তখন বলল, কি বলছো এসব? তাড়াতাড়ি যাও দেখো। সাইমন মনে মনে ভাবলো, এই থাপ্পড়ের প্রতিশোধ আমি তোর থেকে নিব। যেই না অনিতা দরজা খুললো, দেখতে পেল তার বাবা মা দাঁড়িয়ে আছে। অনিতা তো ভয় শেষ। এমন সময় সাইমন রুম থেকে বেরিয়ে আসলো। সাইমনকে অনিতার বাবা মা দেখে অবাক হয়ে যায়। তাদের মেয়ের রুমে একটা ছেলে। তখন সাইমনকে উদ্দেশ্য করে বলল, এই ছেলেটা এখানে কি করছে, আর তোর রুমে বা কি করলো? তাদের আর বুঝতে বাকি রইল না তাদের মেয়ে কি করছে। তখন সাইমনকে উদ্দেশ্য করে বলল, যা হয়েছে হয়েছে, আজকে আমি তোদের বিয়ে করিয়ে দেব, তা না হলে আমার মান সম্মান কোথায় যাবে? অনিতার বাবা মনে মনে ভাবলো, না মেনেও কোনো উপায় নেই, কারণ তাদের মান সম্মান বাঁচাতে হলে এখন এই মুহূর্তে ওদেরকে বিয়ে দেওয়া লাগবে। তখন সাইমন বলে উঠলো, কেন আমি বিয়ে করব? ওকে আমি বিয়ে করতে পারবো না। অনিতা তখন বলল, কি বলছো সাইমন, তুমি না আমাকে ভালোবাসো? তাহলে এমন কথা কেন বলছো? তুমি তো বলেছিলে আমি তোমাকে ভালোবাসি। তখন সাইমন বলল, কে বলেছে আমি তোমাকে ভালোবাসি? আমরা শুধু রিলেশনে আছি, এর বাহিরে আমাদের মাঝে আর কিছুই নেই। আর রিলেশন আমি কি শুধু একজনের সাথে করেছি? তোর মতো অনেকজনের সাথেই করেছি। তাই বলে কি আমি সবাইকে বিয়ে করব? আমি হচ্ছি সাইমন, আমি কখনোই তোকে বিয়ে করব না। তারপর অনিতার বাবা মাও সিদ্ধান্ত নিল সাইমনকে পুলিশে দিবে। তাই আর দেরি না করে সাথে সাথে পুলিশকে কল দিয়ে সাইমনকে ধরিয়ে দিল। ঠিক তখনই অনিতা তার বাবা মাকে উদ্দেশ্য করে বলল, আব্বু আম্মু, আমি অনেক বড় পাপ করে ফেলেছি, আমাকে তোমরা মাফ করে দাও। আজকে তোমাদের একটা সত্যি কথা বলে দেই, আমি আর সত্যিটা লুকিয়ে রাখতে পারছি না। সেদিন সাজিদের কোনো দোষ ছিল না, আমি সাজিদকে ইচ্ছে করে ফাঁসিয়েছি। আসলে সাজিদ আমাদের দুজনকে একসাথে দেখে ফেলেছিল। আমি চেয়েছিলাম যাতে তোমরা এই বিষয়ে না জানো। যদি ও তোমাদেরকে বলে দেয় তখন তো সবকিছু শেষ হয়ে যাবে। তাই আমি নিজেকে বাঁচানোর জন্য ওর উপরে মিথ্যা অপবাদ দিয়েছি। আর সাজিদও সবকিছু মাথা পেতে নিল, কিছুই বলল না তোমাদের। তখন অনিতার বাবা মা মনে মনে ভাবলো, এ আমরা কি করলাম? মা মরা ছেলেটাকে এভাবে একা করে দিলাম, আরো কতই না মারলাম। ছেলেটা তো আমাদের ভালোই চেয়েছিল, কিন্তু আমরা কি করে পারলাম এমন একটা অমানুষের মতো কাজ করতে? জানি না ছেলেটা এখন কোথায় আছে, কি বা করছে। এদিকে ফুলরানী তার বাবা মাকে
তাকে সোজা কথা বলে দিয়েছে, সে বিয়ে করলে সাজিদকে করবে, তা না হলে এই দুনিয়ার কাউকে করবে না। যত কষ্টই হোক, যত কিছুই হোক না কেন সাজিদকে বিয়ে করবে, সাজিদের জন্যই অপেক্ষা করবে। আর এদিকে সাজিদ সে বাসাতে এখন কাজ করে, ওনারা সাজিদকে নিজের ছেলের মতো করে রাখছে। সেদিন রাতে এই ঘটনাগুলো না হলে হয়তোবা এমন সুযোগ পেত না। ওই বাড়ির সেই মেয়েটি সাজিদকে নিজের জীবনসঙ্গী করতে চায়। সে মনে মনে সিদ্ধান্ত নিল, কারণ সাজিদ সাধারণ অন্য ছেলেদের মতো না, অনেক ভালো, এমনকি অনেক ভদ্র। দেখতে দেখতে দীর্ঘ 5 বছর পেরিয়ে গেল। আজ সাজিদ সেই কোম্পানির ম্যানেজার, তাদের সবচাইতে কাছের লোক, যাকে তারা অন্ধের মতো বিশ্বাস করতে পারে। আর সাজিদও তো অনেক কষ্টের পর সেখানে পড়াশোনা করে তাদের বাসার কাজ করে নিজের যোগ্য স্থান নিজে তৈরি করে নিয়েছে। অবশেষে সে সিদ্ধান্ত নিল আজকে তার মনের আশা পূরণ হবে, কারণ সে তার যোগ্য স্থান তৈরি করে নিয়েছে এবং এখন তার কোনো কিছুর অভাব নেই, টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছুই আছে। এখন সিদ্ধান্ত নিল তার সেই গ্রামের বাড়িতে যাবে, সেখানে গিয়ে সে এখন সবকিছু প্রমাণ করবে। কিন্তু সাজিদ তো জানে না প্রমাণ আর কি করবে। ওইদিকে তো এখন সবাই জানে সাজিদের কোনো দোষ ছিল না। তারপর সাজিদ অফিস থেকে বাসায় এলো। বাসায় এসে আঙ্কেল আন্টিকে বলল আমি আমার গ্রামের বাড়িতে যাব। ঠিক তখন ওই মেয়েটি এসে বলল, ও আপনাদের তো বলা হয়নি, মেয়েটির নাম হলো সিমি। সিমি এসে বলল, না তুমি কোথাও যাবে না, তুমি আমাকে ছাড়া কোথাও যেতে পারো না। সাজিদ তখন সিমিকে বলল, আরে তুমি কি বলছো, আমি তো আবার চলে আসব, তুমি ওইসব নিয়ে একদম টেনশন করো না, আমি না আসা পর্যন্ত তুমি অফিসের কাজগুলো ভালোভাবে দেখো। সিমি তার মনের কথা তার বাবা মাকে অনেক আগেই বলে দিয়েছে, সে সাজিদকে পছন্দ করে, সাজিদকে যেন বিয়ের কথা বলে। তখন সাজিদকে উদ্দেশ্য করে সিমির মা বলল, তোমাকে একটা কথা বলার আছে, শোনো সাজিদ, তুমি আমাদের অনেক আদরের, তোমার কাছে একটা আবদার করব। আমি মনে মনে ভাবছি কি না কি আবদার করে বসে, আল্লাহ ভালো জানে। তারপরেও মনে মনে কিছুটা আন্দাজ করতে পারলাম, কিন্তু মুখ ফুটে কিছুই বললাম না, কারণ আমার মনে এখনো সেই ফুলরানীর মুখটা ভাসছে। তখন সিমির মা বলল, তুমি গ্রাম থেকে আসলে আমরা চাই তুমি আর সিমি একসাথে বিবাহ করে সারা জীবন তোমরা একসাথে থাকো। কথাটা শুনে আমি কি বলবো তা বুঝতে পারছি না, কারণ যারা আমাকে রাস্তা থেকে এনে উনাদের বাসায় স্থান দিয়েছে, এত কিছু করেছে, তাদেরকে আমি কি করে না করি, কিন্তু না করা ছাড়াও তো আমার কোনো উপায় নেই। তাই সাহস করে আমি আন্টিকে উদ্দেশ্য করে বললাম, আন্টি আমার একজন প্রিয় মানুষ আছে, তার নাম ফুলরানী, আমি তাকে সেই অনেক আগে থেকে ভালোবাসি। তাহলে আপনি বলুন আমার মনে একজনকে রেখে আমি কিভাবে সিমিকে বিয়ে করি? আমি আপনাদের জন্য সেটা করতে পারবো, কিন্তু আমার মনে তো সেই ফুলরানীটাই থাকবে। তখন সিমির মা বলল, আচ্ছা ঠিক আছে তুমি যাও, তোমার কি কাজ আছে সবকিছু শেষ করে আসো। মনে মনে ভাবলো আর যাই হোক এই কাজটা করা যাবে না, সিমিকে বুঝিয়ে বলবে। দীর্ঘ 5 বছর পর সাজিদ তার গ্রামে পা রাখলো। যখন সে তার গাড়ি নিয়ে তার বাড়ির সামনে পা রাখলো, সাথে সাথে তার সৎমাকে দেখে অবাক হয়ে গেল। অবশ্য তার সৎমা তাকে চিনতে পারছে না। সাজিদ একটু কাছে যেতেই তারপর চিনতে পারলো। কোট টাই পরা সাজিদকে দেখে তার সৎমা পুরা অবাক হয়ে যায়। তখন সাজিদ একটু মাথা ঘুরিয়ে দেখতে পেল সাজিদের বাবা একটা চেয়ারে বসে আছে, চোখেও কম দেখে, অনেকটাই বৃদ্ধ হয়ে গেছে। সাজিদের বাবা বলল, কে এসেছে? সাজিদের সৎমা বলল, আমি ঠিক চিনতে পারছি না। সাজিদ তখন বলল, আমি সে, যাকে তোমরা মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিয়েছিলে। হ্যাঁ আমি সেই সাজিদ, যেই সাজিদের মা মারা যাওয়ার পর তোমরা তাকে পর করে দিয়েছিলে, যে তোমার নিজের সন্তান হওয়া সত্ত্বেও তার কথা একটিবারও ভাবনি, তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। তখন সাজিদের বাবা বলল, আমার নামে যা শুনেছিস বা তোর উপরে আমি যা করেছি সবকিছুই সাজানো নাটক। তোকে যদি ওই দিন আমি এভাবে না চলে যেতে দিতাম তাহলে হয়তোবা আজকে তুই এত বড় হতে পারতি না, কারণ এই সমাজের মানুষ অনেক খারাপ, একটা খুঁত পেলে সেই খুঁতটাকে টেনে টেনে অনেক বড় করে ফেলবে আর তোকে জীবিত থাকতেও মেরে ফেলবে। তাই আমি নিজের বুকে পাথর চাপা দিয়ে সেদিন তোকে এভাবে চলে যেতে দিয়েছি। হয়তোবা তুই কোনোদিনও বুঝতে পারবি না, কিন্তু যেদিন তুই বাবা হবি সেদিন বুঝবি। আমি তোকে যতই আগলে রাখার চেষ্টা করি, কিন্তু সমাজের মানুষ তোকে বলবে তুই একটা ধর্ষক। আমি চাই না আমার ছেলেকে কেউ ধর্ষক বলুক, আমার ছেলে কারো কাছে অপমানিত হোক। তাই তোকে আমি এই অপবাদটা দিয়ে তোর মধ্যে একটা জিদ তৈরি করে দিয়েছি, যাতে তুই কোনো একদিন নিজেকে সেভাবে তৈরি করে নিতে পারিস। অবশেষে তুই সেটা পেরেছিস, এটাই আমার শান্তি, এটাই আমার পাওয়া। একজন বাবা হিসেবে আমার আর কোনো কিছু চাওয়ার নেই। আর হ্যাঁ, এই যে সম্পত্তিগুলা দেখছিস এগুলো তোর নামেই লেখা আছে। বাবার কথা শুনে তো সাজিদের চোখ দিয়ে পানি চলে আসলো। এতদিন সে কতই না ভুল বুঝলো। অন্যদিকে তার মামা মামি ও সাজিদের আসার কথা শুনে সাথে সাথে বাড়িতে এসে হাজির, আর সাজিদকে বলল, আমাদেরকে মাফ করে দে বাবা, ওই দিন তোমার সাথে যা করেছি একদমই অন্যায় করেছি, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আর সাজিদ তো এতদিন পরিবারহীন ছিল, তাই সে সবকিছু ভুলে গিয়ে সবাইকে মাফ করে দিল। অবশেষে সে তার ফুলরানীর বাসায় যাবে। যেই ফুলরানীর বাসায় গেল, ফুলরানী দরজাটা খুলতেই দেখলো সাজিদ। সাজিদকে দেখতে পেয়ে সাথে সাথে সাজিদকে বুকে জড়িয়ে নিল আর বলল, আজকে কতটা বছর আমি তোমাকে দেখতে পাইনি, কত বছর তোমার সাথে কথা হয়নি, তুমি জানো আমি তোমার জন্য কতই না অপেক্ষা করেছি। সাজিদ তখন বলল, হ্যাঁ আমি
আমি জানি, আমি সবটাই জানি। আমি তোমার সব খবর নিয়েছি। তুমি আমার জন্য যা করেছো, আমি জানি এটার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তাই তো আমি তোমাকে বিয়ে করার জন্য চলে এসেছি। তোমাকে আমার বউ বানিয়ে আমার সাথে নিয়ে যাব। তারপর ফুলরানীর বাবা মা আর সাজিদের বাবা মা সবাই মিলে বিয়ের ডেট ফিক্সড করলো। জানুয়ারি মাসের 1 তারিখে তাদের বিয়ের আর বেশি দিন বাকি নেই, আর কিছুদিন। দেরি না করে তার আঙ্কেল আন্টি আর সিমিকে কল করে জানিয়ে দিল যাতে তারা চলে আসে। এরপর সাজিদ আর ফুলরানীর বিয়ে হয়ে গেল। সিমি এবং তার বাবা মা সবাই এসেছে। সাজিদের অফিসের কলিগরাও এসেছে। ধুমধাম করে তাদের বিয়ে হয়। যে সাজিদ একটা সময় মিথ্যা অপবাদ নিয়ে গ্রাম ছেড়েছিল, আজকে সেই সাজিদ গ্রামের সবচাইতে সম্মানিত ও ধনী লোক। দিন শেষে এটাই বোঝা গেল, সততা থাকলে আর টাকা পয়সা থাকলে সবকিছুই এই সমাজে ধামাচাপা পড়ে যায়। আসলে আমাদের সমাজে এমন অনেক কিছুই রয়েছে যেগুলো চেঞ্জ হলে অনেক কিছুই সুন্দর হতো। সমাজের মানুষ যদি মিলেমিশে থাকে তাহলে ওই সমাজ সবসময় সুন্দর থাকে। অবশেষে সাজিদ ও তার ফুলরানীর বিয়ে সম্পন্ন হলো। আর বাসর রাতে ফুলরানী সাজিদকে বলল, তুমি আমাকে ধরতে পারবে না। তোমার জন্য আমি অনেক কান্না করেছি, তোমার জন্য আমি অনেক কিছু করেছি, কিন্তু তুমি তো আমার জন্য কিছুই করো নাই। সাজিদ বলল, হ্যাঁ জান, সরি, আমি ভুল করে ফেলেছি। আমি তোমার জন্য কিছুই করতে পারিনি, শুধু তোমাকে বিয়ে করতে পেরেছি জান। তারপর সাজিদ ফুলরানীকে বুকে জড়িয়ে শুয়ে পড়ল। ওইদিকে সিমিও তার মনের মধ্যে কোনো আক্ষেপ রাখলো না। ওর প্রিয় মানুষ যদি সুখে থাকে তাহলে ও সুখে থাকবে। এরপর আর কি, তাদের হয়তো বাচ্চা কাচ্চা হবে আল্লাহ দিলে। তাদের ভবিষ্যতের জন্য সবাই দোয়া করবেন। আমি চাই সবার ভালোবাসা বাস্তবেও পূর্ণতা পাক। অন্যদিকে সাজিদের মামাতো বোন দেশের বাহিরে চলে গিয়েছে, সেইখানে বিয়ে শাদী করে ওইখানেই রয়ে গিয়েছে। আপনাদের কি মনে হয় সাজিদের মামাতো বোনের সংসার জীবন কতটুকু সুখের হতে পারে? কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সাইমন নামের ছেলেটা কেমন সেটাও কমেন্ট করে জানাবেন। সাইমন কি আদৌ তার এই লুচ্চা স্বভাব ছেড়ে মানুষের কাছে ভালো হতে পারবে, নাকি সে এখনো সেই লুচ্চাই আছে? সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, সাজিদ এবং ফুলরানীর গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। অবশেষে কিছু গল্প এভাবেই সমাপ্তি দিতে হয়। ওরা দুইজন বিয়ে শাদী করে সুখী আছে। আর আপনারা আমার ভিডিওতে লাইক করে দিবেন, আর গল্প কেমন হয়েছে সেটা কমেন্ট করে দিবেন, তাহলে আমিও সুখী থাকবো। তো আর কি, গল্প শেষ, দোকান বন্ধ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। পরিশেষে তুমি সম্পূর্ণ গল্প এখানে শেষ করা হলো। ইনশাআল্লাহ পরবর্তীতে তোমাদের জন্য আরো ভালো ভালো গল্প নিয়ে আসা হবে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।